আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিস স্পোর্টস জোনে। আজকে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ এগেইনস্ট সাউথ আফ্রিকা, এই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। ফার্স্ট আমি একটু সাউথ আফ্রিকা নিয়ে কথা বলতে চাই, বিকজ সাউথ আফ্রিকা আজকে যে ভেন্যুতে খেলা হচ্ছে আপনারা সবাই জানেন, নিউ ইয়র্কে। এই ভেন্যুটা নিয়ে আসলে একটু সবার মধ্যে একটু মিক্সড ফিলিংস ক্রিয়েট হয়েছে। আই উড রাদার সে, কারণ আমি এই কথাটা এই জন্যই বলবো বিকজ এই উইকেটটা, যে স্টেডিয়ামে নিউ ইয়র্কের উইকেটটা আসলে ইটস নট গুড ফর ব্যাটিং অ্যাট অল। এবং এখানে মোটামুটি সবাই যারা ফার্স্টে টসে জিততে পারে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে, এক্সেপ্ট দ্য লাস্ট গেম যেটা গতকালকে হয়েছে ইন্ডিয়া পাকিস্তান। বাট ওভারঅল যদি আমি বলি, এই নিউ ইয়র্কের উইকেটে যেহেতু নতুন উইকেট ছিল এবং এটা প্রতি প্রচুর গ্রাস আছে, সেখানে আসলে দেখা যাচ্ছে যে বলারদের জন্য আসলে খুব সুবিধা ক্রিয়েট করে এবং একটা এনভায়রনমেন্ট আসলে খুব উইন্ডি এনভায়রনমেন্ট। তো তো দেখা যাচ্ছে যে এই সয়েলটা একটু ডিফারেন্ট, মাঠের কন্ডিশনের সাথে আসলে এখানে বোলিং করাটা ইজ ভেরি ফ্রেন্ডলি এবং বলারদের জন্য খুব ভালো একটা উইকেট যদি আমি বলে থাকি। তো বেসিক্যালি এইখানে এখন পর্যন্ত যতগুলা ম্যাচ হয়েছে, যেটা আমি একটু আগেও বললাম, এক্সেপ্ট দ্য লাস্ট ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া, মোটামুটি যারা টসে জিতেছে তারা মোটামুটি 50 থেকে 60% শিওর থাকে যে এই ম্যাচটা তাদের পক্ষে আসার। সো এই বিষয়ে আসলে বেসিক্যালি আসলে কিছু কথা বলার নেই, বিকজ আসলে সবসময় আপনার উইকেট আপনার ফ্রেন্ডলি হবে না, এটাই স্বাভাবিক। বাট এটাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইসিসি চিন্তা করা উচিত ছিল, বিকজ এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় একটা আইসিসি টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, এখানে আসলে এই ধরনের উইকেটটা না দেওয়াই বেটার ছিল। বিকজ আপনি যত রান হবে ক্রিকেট বোর্ডে বা স্কোরিং বোর্ডে, তত কিন্তু দর্শকরা খেলা দেখে মজা পাবে। বাট নেভারদ্যালেস তাদের এটা ডিসিশন, তারা হচ্ছে এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচ হয়েছে, যার মধ্যে সাউথ আফ্রিকা অলরেডি আজকে ম্যাচটা নিয়ে 3 নম্বর ম্যাচ খেলবে কিন্তু এই স্টেডিয়ামে। এবং এই উইকেট এবং এই এনভায়রনমেন্ট সম্বন্ধে সাউথ আফ্রিকা কিন্তু ভালো একটা আইডিয়া হয়ে গেছে। প্রথম দুইটা ম্যাচ সাউথ আফ্রিকা খুব কনভিনসিংলি বলবো না আমি জিতেছে, বাট স্টিল তারা যেহেতু আগে বোলিং করেছে, তো সেই অ্যাডভান্টেজটা তারা কাজে লাগিয়েছে, যার জন্য শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাকে খুব কম রানে তারা বেঁধে ফেলেছিল। ইভেন তারা নেদারল্যান্ডকেও তারা কিন্তু কম রানে বেঁধে ফেলেছিল, কিন্তু যখনই তারা ব্যাটিং করতে আসছিল তখনও তাদের জন্য একটু কিন্তু ডিফিকাল্টি ফেস হয়েছে। সো এইটা একটা ব্যাপার ছিল। এবং আমি যদি বাংলাদেশকে নিয়ে এখন কথা বলি, বাংলাদেশে আসলে প্রথম ম্যাচ যেটা শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার সাথে এরকম ম্যাচ খেলতে অভ্যস্ত হয়ে গেছে। যেসব ম্যাচ আসলে দেখা যাচ্ছে যে কঠিন ম্যাচটাকে, সহজ ম্যাচটাকে তারা কঠিন করে নিচ্ছে এবং তারা এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের পক্ষে রেজাল্ট নিচ্ছে, উইচ ইজ আই থিঙ্ক ইটস আ হ্যাবিট রাইট নাও ফর বাংলাদেশ, অ্যাটলিস্ট এগেইনস্ট শ্রীলঙ্কা আমি বলবো। সো আমি যদি প্রথম থেকে আসি, বাংলাদেশের ব্যাটিং থেকে, আমি যদি বোলিং থেকে আসি, বাংলাদেশের স্ট্রেংথ এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ইজ দেয়ার বোলিং অ্যাটাক। আপনি লাস্ট ম্যাচে তাসকিন কাম ব্যাক করেছে এবং খুব ভালো মতো কাম ব্যাক করেছে, ও সবাই জানি একটা ইঞ্জুরি নিয়েও এসেছিল এবং ইঞ্জুরিটা সে কাম ব্যাক করেছে। স্টিল শরীফুল ইনজুর্ড। আমার মনে হয় যে বোলিং অ্যাটাক এখন পর্যন্ত আছে, এক্সেপ্ট তানজিম সাকিব ছাড়া, আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা বলার দে নো দেয়ার রোল অ্যাকচুয়ালি। তারা খুব ভালো বল করছে, উইকেটের কন্ডিশনটা তারা খুব ভালো ইউজ করছে। লাস্ট ম্যাচ বাংলাদেশের ডালাসে ছিল, ওই উইকেটটা অতটা খারাপ ছিল না, বাট উইকেট নিয়ে মানে আমেরিকা ইউএস এর উইকেটগুলো ইটস নট দ্যাট ফ্রেন্ডলি, ফার্স্ট অফ অল থেকে আমি প্রথম থেকেই বলছি। তো যেহেতু ডালাসে খেলা ছিল, ওই উইকেটের কন্ডিশনটাও বাংলাদেশ খুব ভালো মতো ইউজ করেছে ইনিশিয়ালি, এবং তারা কিন্তু শ্রীলঙ্কাকে ভালো মতো একটা খুব কম স্কোরে তারা বেঁধে ফেলতে পেরেছিল। সো আই উড রাদার এক্সপেক্ট যে এই মানে গতকালকের আজকের খেলার একটা জিনিস আমি না বললেই না, যে বাংলাদেশের কিন্তু একটা দিকের খুব ভালো স্ট্রেংথ, আমি বারবার বলছি, সেটা হচ্ছে বোলিং। এরপর যদি আমি ব্যাটিং এ আসি, বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা স্টিল আই ফিল যে আমার কাছে মনে হচ্ছে যে কেউ রানে আছে, কেউ রানে নেই, কেউ ফর্মে আছে, কেউ অফ ফর্মে আছে। বাট আসলে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, এখানে আসলে চেঞ্জেসেরও তেমন কোনো স্কোপ আমি দেখছি না। আহ, প্রথম থেকে আমি যদি সৌম্য সরকার, তানজিদ তামিমকে বলি, তাদের একটু সময় নেওয়া উচিত। সবসময় আমি বলি আসলে এই ধরনের কন্ডিশন আসলে সময় নেওয়াটাও ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ খুব শর্ট পিরিয়ড অফ টাইমে খেলাটা ওভার হয়ে যায়। তো আপনাকে উইকেটের সাথে বা এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে করতে দেখা যাচ্ছে 4 5 6 ওভার হয়ে যাচ্ছে। সো তখন যদি বোর্ডে রান না থাকে, ইটস আ প্রেশার। সো আমি বলবো যে সৌম্য সরকার বা তানজিদ তামিমকে একটু সময় নেওয়া উচিত। অলরেডি তারা ইউএসএ তে অনেকগুলো ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ খেলেছে, প্লাস ফার্স্ট ম্যাচটাও তারা খেলেছে। আমার মনে হয় এখন কন্ডিশন তারা অ্যাডাপ্ট করতে পেরেছে।
এখন আসলে আর কন্ডিশনের দোহাই দেওয়ার দরকার নেই। আমার মনে হয় এখন প্লেয়ারদের আসলে ওই জায়গাটা এখন এক্সপ্রেস করা উচিত যেখানে তারা আসলে নিজেদেরকে প্রমাণ করতে পারে যে ওয়াই দে আর ইন দ্য টিম। আমি কোনো স্পেশালি কোনো প্লেয়ারের নাম ধরে বলবো না, সব প্লেয়ারের কথাই বলছি। আমি যদি বলি এক্সেপ্ট আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমে এক্সেপ্ট হৃদয় অথবা মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আই ডোন্ট ফিল এনিওয়ান ইন দিস টিম যে হু ক্যান স্কোর রানস। একদম মানে এটা দিস ইজ আ বিটার ট্রুথ রাইট নাও ফর বাংলাদেশ ক্রিকেট, ইনফ্যাক্ট ফর দিস ওয়ার্ল্ড কাপ অ্যাটলিস্ট, যে আমার কাছে মনে হয় না এই দুইজন ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ এই টুর্নামেন্টে রান করার মতো আসলে অ্যাবিলিটিস আছে। আমরা জানি লিটনের অ্যাবিলিটি সম্বন্ধে, আমরা জানি শান্তর অ্যাবিলিটি সম্বন্ধে, তানজিদ তামিমের অ্যাবিলিটি সম্বন্ধে, ইনফ্যাক্ট আমরা যদি আরো নিচে যাই সাকিবের সম্বন্ধে আসলে বলার কিছু নেই। সবার অ্যাবিলিটিস আছে, তারা অ্যাবিলিটি আছে দেখি তারা ন্যাশনাল টিমে খেলছে, তারা নিজেদেরকে এতবার প্রমাণ করেছে, বাংলাদেশ ক্রিকেটকে তারা এত ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে, বাট সামহাও দে আর নট ইন আ গুড ফর্ম। আই উড রাদার সে রাইট নাও, যে বলবো না যে তারা কেন টিমে আছে বা নেই, কেন পছন্দের কোচের পছন্দ বা হোয়াট এভার দ্য থিং ইজ, এগুলো নিয়ে আসলে মাথা ঘামিয়ে লাভ নেই। যে এখন যেই টিমটা বাংলাদেশের এখন গিয়েছে এই টিমকে নিয়ে আসলে বাংলাদেশকে এখন খেলতে হবে, এবং আমরা যারা ফ্যান্স রয়েছি বাংলাদেশের তারা বাংলাদেশ এই টিমটাকেই সাপোর্ট করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো ভালো খেললে বাংলাদেশকে আমরা বাহবা দিব, খারাপ খেলে বাংলাদেশকে আমরা বলবো যে না বাংলাদেশ ভালো খেলছে না। বাট এছাড়া আমি কোনো অপশনস আসলে বাংলাদেশ ডোমেস্টিকও যদি বলেন ওরকম আহামরি কোনো অপশনস আমি দেখছি না, এক্সেপ্ট দুই একটা প্লেয়ার ছাড়া আমার কাছে মনে হয় না এই বাংলাদেশ টিমে আসলে ঢোকার মতো কোনো বেঞ্চে কোনো ভালো প্লেয়ার এখন পর্যন্ত প্রডিউস হয়েছে। একটা জিনিস আমি অ্যাড করব, আসলে এক্সপিরিয়েন্সের যে কতখানি ভ্যালু সেটা আসলে লাস্ট ম্যাচে আমরা মাহমুদুল্লাহ ওই একটা ছয়, কেন মাহমুদুল্লাহ বেসিক্যালি এই ধরনের সার্ভিস কিন্তু অনেকদিন ধরেই দিয়ে আসছে, ডেফিনেটলি ওই ছয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। ওই মোমেন্টে ওরকম নার্ভ থাকতে হতো, আপনি যদি ওরকম নার্ভ না থাকে ওই মোমেন্টে ছয় মারাও ইটস ভেরি ডিফিকাল্ট, অনেক ফুল টস বলও আপনি তখন রান করাটা ইটস ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই মোমেন্টে আসলে এক্সপিরিয়েন্সের খুব দরকার থাকে, নার্ভের খুব প্রয়োজন থাকে। তো আমার মনে হয় এই টিমে যদি খুব এক্সপিরিয়েন্স যদি আমি বলে থাকি ডেফিনেটলি সাকিব এবং রিয়াদ, এবং এই দুইটা প্লেয়ারকে নিয়ে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমরা সাকিবকে ব্যাটিং নিয়ে অনেক কথা বলছি, ওর হেড পজিশন বা ওর চোখের প্রবলেম হোয়াট এভার দ্য থিং ইজ, আসলে এগুলা কথা না বলে আপনি দেখেন সাকিব লাস্ট ম্যাচে যতবার টিভিতে আমরা দেখেছি he was continuously talking with the bowlers, even with the players as well in the field, কন্টিনিউয়াসলি সে কিন্তু কথা বলছিল প্লেয়ারদের সাথে, এটা করো, ডু দ্যাট থিং, ডু দিস থিং, কিছু না কিছু সে বলছিল। সো অ্যাপার্ট ফ্রম শান্ত, আমরা সবাই জানি শান্ত ক্যাপ্টেন, বাট মাঠে যখন সাকিব থাকে এটা কিন্তু সব প্লেয়ারদের কাছ থেকে আমরা শুনি যে ওর কথাগুলো, ওর এক্সপিরিয়েন্স গুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে, এন্ড উই অল রেসপেক্ট দ্যাট, বিকজ সাকিব কিন্তু টিমে থাকাটা আপনার যে শুধু দুইটা দিক আপনি খুব ভালো পাচ্ছেন, বোলিং এবং বোলিং এবং ব্যাটিং, শুধু তাই না, ওর এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব কাজে দিচ্ছে। এবং আমার মনে হয় যে সাকিব অফ ফর্মে, আমি বলবো না ওর প্রবলেমস বা ও অফ ফর্মে আছে, এবং আসলে সত্যি কথা বলতে কি এই অফ ফর্ম থেকে অন ফর্মে আসাটা বাংলাদেশ প্লেয়ারদের জন্য আমার মনে হয় না যে খুব বেশি একটা সময় লাগবে, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। যে কোনো, যদি আমি বলি ম্যাটার অফ ম্যাচেস, যে কোনো ম্যাচে বাংলাদেশ আসা প্লেয়াররা ভালো করবে এটাই আশা করি। সো সাকিবের এই এক্সপিরিয়েন্স, মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই কাজে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ফর লাস্ট কয়েকটা সিরিজও যদি ধরি বা লাস্ট 1.2 ইয়ার্স যদি ধরি আমি, এবং এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচও যদি ধরি এগেইনস্ট শ্রীলঙ্কা, খুবই কিন্তু কাজে দিচ্ছে। সো এই জিনিসগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি উইথ ইউথ অ্যাজ ওয়েল। সো আরেকটা জিনিস আমি না অ্যাড করলেই না, সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বাংলাদেশের প্র্যাকটিস সেশন, বাংলাদেশের হোটেলে থাকা, মাঠে যাওয়া, এগুলা নিয়ে অনেক ব্লা 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 অনেক কথা বলছি, বাট ভাই একটা কমন কথা আমি বলে দিই, অনেক প্লেয়ার আছে যারা, অনেক টিম আছে যারা দে ডোন্ট লাইক টু ডু আ লট প্র্যাকটিস, এরকম অনেক প্লেয়ার আছে, বাট তারা দেখা যাচ্ছে যখন ম্যাচে যাচ্ছে তারা নিজেদেরকে প্রমাণ করছে, পারফর্ম করছে। ইটস আপ টু দ্য প্লেয়ার্স, বেসিক্যালি আপ টু দ্য প্লেয়ার্স, ইটস আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট। প্লেয়াররা কিন্তু টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে প্র্যাকটিস সেশন দিয়ে থাকে, কি ধরনের প্র্যাকটিস তারা করতে চায়, জিম সেশন থেকে জিম সেশন, তারা যদি আপনার কোনো মিটিং থাকে মিটিং সেশন, সবকিছু কিন্তু প্লেয়ারদের সাথে কথা বলে। সো অনেক সময় অনেক টিম আছে, অনেক প্লেয়াররা আছে অনেক টিমে যারা
দে ডোন্ট লাইক টু ডু আ লট অফ প্র্যাকটিস। দেখা যাচ্ছে অনেকজন টানা প্র্যাকটিস করতে পছন্দ করে না। অনেক প্লেয়ার আছে ওয়ার্ল্ডে, আমি নাম ধরেই বলি, সচিন টেন্ডুলকার, আমার মনে আছে 2টা ওয়ার্ল্ড কাপে তার বায়োগ্রাফিতে লেখা আছে, আপনি যদি পড়েন, যে ও 2টা ওয়ার্ল্ড কাপে কোনো নেট সেশনই করেনি ইন্ডিয়ান টিমের সাথে, সে শুধু নকিং করেছে, ড্রিল করেছে। তো এরকম অনেক প্লেয়ার আছে যে টিম আছে যারা ওরকম বড় বড় প্র্যাকটিস করতে চায় না বা ওরকম কিছু করতে চায় না, বাট মাঠে পারফর্ম করতে চায়। এই জিনিসগুলো আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মোরাল সেট করার জন্য। আমি মনে করি বাংলাদেশ এখন যেই রিদমে আছে আফটার উইনিং দ্য ফার্স্ট ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা, আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ভালো একটা রিদমে আছে। আমরা যারা বাইরের থেকে ভিডিও বা মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব যে আমরা একটু পজিটিভ কথা বলার চেষ্টা করি বাংলাদেশ টিমের জন্য, বিকজ এই ম্যাচটা যদি আমরা সাউথ আফ্রিকার সাথে উইন করতে পারি, আমরা জানি নেদারল্যান্ডও খুব ভালো টিম, খুব ভালো পারফর্ম করছে, নেপাল ইজ এ নিউ কামার টিম। আমি নেপালের সাথে আসলে বাংলাদেশের খেলাটা ওরকম ভাবে কিছু বলবো না, বিকজ আমি এক্সপেক্ট করবো বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স বা বাংলাদেশের যে প্লেয়ার আছে নেপালের সাথে যেন উইনটা আসে, এটা এক্সপেক্ট করবো। বাট নেদারল্যান্ডের সাথে কিন্তু খুব ক্রাঞ্চ একটা গেম হবে। সো এই ম্যাচটা যদি সাউথ আফ্রিকার সাথে আমরা জিততে পারি, সাউথ আফ্রিকার একটাই পজিটিভ দিক হচ্ছে ওদের বোলিং অ্যাটাকটা। ওরা কিন্তু ব্যাটিংটা বেশি ভালো করছে না। আপনি যদি দেখেন ফার্স্ট ম্যাচেও প্রায় অনেকগুলো উইকেট পড়েছিল, সেকেন্ড ম্যাচেও অনেকগুলো উইকেট পড়েছিল, মিলার লাস্টের দিকে এসে ওদেরকে সেভ করেছে। সো আমি বলবো না যে তারা খুব ভালো ব্যাটিং পারফরমেন্স আছে, ইয়েস তারা পাওয়ার হাউস টিম, বাট এই অ্যাডভান্টেজটা বাংলাদেশ যদি বোলিং নিতে পারে, আমার মনে হয় এই আজকের ম্যাচটা জেতা বাংলাদেশের জন্য খুব ইজি হবে। আর লাস্ট একটা কথা বলবো, বাংলাদেশ এখন পর্যন্ত যে ক্রিকেট খেলছে আমার কাছে মনে হচ্ছে প্রপার ক্রিকেট খেলছে, খুব ডিসিপ্লিন ক্রিকেট খেলছে। ফিল্ডিংটা আমার মনে হয় আরেকটু যদি কোনো ভাবে যদি একটু ইমপ্রুভ করা যায়, স্পেশালি দুই একটা ফিল্ডার বলবো, তারা যদি একটু ফিল্ডিংটা একটু বেটার করে, আমার মনে হয় বাংলাদেশ টিম যদি আগে টসে জিততে পারে, আমার মনে হয় আগে বোলিং করে, তাহলে বাংলাদেশের টিমের জন্য ভালো হবে। এবং পরেও যদি বাংলাদেশ বোলিং করে, এই উইকেটটা আসলে আনপ্রেডিক্টেবল, তো তো আমার কাছে মনে হয় যত কম রানে সাউথ আফ্রিকা আটকাতে পারবে বা বাংলাদেশ যদি একটু বড় রান করতে পারে, লাইক 140 to 150 রানস, এই উইকেটে অ্যাবাভ 140 ইজ ভেরি গুড স্কোর। যেটা আমরা গতকালকে ম্যাচেও দেখেছি, 120 রানকেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে রেস্ট্রিক্ট করেছে এবং 6 রান একটা ভালো জয় ছিল। তো আমার কাছে মনে হয় 140 ইজ এ ভেরি গুড স্কোর ইন দিস উইকেট। বাট এটাও মাথায় রাখতে হবে ব্যাক অফ দ্য মাইন্ড যে আপনাকে যদি আগে ব্যাটিং করতে হয় তাহলে একটা ভালো অ্যাটলিস্ট 140 স্কোর করতে হবে, এবং যদি আপনি আগে বোলিং করেন তাহলে অ্যাটলিস্ট 120 থেকে 120 এর মধ্যে টিমটাকে বুক করাটা বাংলাদেশ টিমের জন্য আমার মনে হয় বেটার হবে। তো এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। বাংলাদেশ টিমের শুভকামনা হোক, আজকে ম্যাচটা বাংলাদেশ জিতুক, এবং সবাই আমরা বাংলাদেশে যারা ফ্যান আছি সবাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, এই আশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।